নাটক করতে পারছেন, আমি ডেভিল হান্ট করব। তার মধ্যে আবার শেখ হাসিনা জেগে উঠছে। সিটি কর্পোরেশন বলুক তো, একটা বুলডোজার সে কতগুলো স্টুডেন্টের হাতে কি করে দেয়, পিনাকি ভট্টাচার্য হুমকি দেয়, এই গভর্নমেন্টের কাঁপাকাঁপি আরম্ভ হয়ে গেল অন্তর্বর্তী সরকারের মেয়াদ। এই অন্তর্বর্তী শব্দটার ভেতরে আসলে বোঝা যায় যে এটা দুটো ঘটনার মধ্যবর্তী একটা সরকার। তাহলে এই সরকারের মেয়াদ প্রফেসর ইউনূস যেমনটা ধারণা দিয়েছেন, আমরা যদি 2025 জুন পর্যন্ত ধরি, তাহলে এই 6 মাসে যে পারফরমেন্স বা উল্লেখযোগ্য যে কাজ, অথবা ধরেন যে সন্ত্রাসী ধরার জন্য যে বিশেষ অভিযানটি শুরু হলো গতকালকে থেকে, যেটিকে অপারেশন ডেভিল হান্ট বলা হচ্ছে, সেটিও তারা শুরু করলেন 6 মাস পরে। কেউ কেউ বলছেন যে এটি আসলে আগস্ট সেপ্টেম্বরেই শুরু করার কথা ছিল, তাহলে হয়তো ওবায়দুল কাদের বলি কিংবা অনেকেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলি, পুলিশের অনেক যারা সরাসরি গুলি করেছেন তারা অনেকে হয়তো পালিয়ে যেতে পারতেন না। ফলে এই 6 মাসকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আপনারা তো শিরোনাম করেছেন যে হানিমুন শেষ, কাজ শুরু। আশ্চর্যবোধক চিহ্ন আছে, আশ্চর্য আছে। আচ্ছা, হানিমুন যখন চলে তখন কি খাওয়া দাওয়া করে না? কেউ করে, খাওয়া দাওয়া তো করে, আরো বেশি করে, আরো বেশি করে। তো হানিমুনে তাহলে সমস্যাটা কি? হানিমুনের সঙ্গে অন্য সময় পার্থক্যটা কি? পার্থক্যটা হলো, হানিমুন চলাকালীন সাধারণত ওই স্বামী স্ত্রী কেউ কারো দোষ ধরে না, অথবা পাড়া প্রতিবেশী তাদের দোষটা ধরে না, কিন্তু খাওয়া দাওয়া কিন্তু চলে। তো দোষ ধরবেন না আপনি, সমস্যা নাই। তো এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারছিলেন, সেটা তো পারেন নাই। কাজেই আপনি কতদিন আর তাদের কি করবেন? আর ডেভিল হান্ট যেটা করতেছেন, আমি এগুলি একটু পয়েন্টে আস্তে আস্তে আসি আপনাকে। দেখেন, গত 6 মাসের মূল সমস্যাটা কি? আপনি ডেভিল হান্ট তখন শুরু করলেন যখন ডেভিল হান্ট কেউ নাই। ডেভিলটা চলে যাওয়ার পরে এখন আপনি ডেভিল হান্ট করতেছেন। সবাই তো জানে কে কোথায় আছে এখন অলরেডি। ডেভিলদেরকে যারা যেতে দিল তাদেরকে হান্ট করা হবে? মানে বড় ডেভিলরা নাই, ছোট ডেভিলরা নিশ্চয়ই আছে। ছোট তো ডেভিলই বলি না, চুনোপুটি মেরে লাভ কি? এখন কি হবে জানেন? এখন একটা রাজনৈতিক হয়রানি হবে। একটা রাজনৈতিক হয়রানি কাকে বলে? বিএনপির নেতা একদম আশেপাশে জিজ্ঞাসা করে দেখেন 16 বছর তাদের মধ্যে কি গেছে। তো এটা কোনো ভালো কথা না। আপনি একটা কথা মনে রাখেন, আমি একটা কথা বলি আপনাকে। মহাত্মা গান্ধী একটা দারুণ কথা বলছিলেন যে আমরা যদি চোখের বদলে চোখ নেওয়া শুরু করি, একসময় এই পৃথিবীটা অন্ধদের পৃথিবীতে পরিণত হবে। তো এখন যেটা হচ্ছে, আপনি ডেভিল হান্ট করবেন। আচ্ছা বলেন তো, ওবায়দুল কাদের 1 মাসেরও বেশি সময় সিলেট এলাকায় ছিলেন, এটা আমরা সবাই দেখতেছি, জানতেছি, বুঝতেছি, আকার ইঙ্গিত পাচ্ছি। সিলেটে কিংবা যশোর ক্যান্টনমেন্ট। যশোর আমি প্রথম সিলেটে শুনছি, আপনার ম্যাক্সিমাম সময় ধরলাম যশোরে। তো এই যশোর অথবা সিলেট, যেটাই দেখি, দুই প্রান্তে যেটাই হোক, কোথায় ছিলেন খোঁজার চেষ্টা করা হয়েছে? চেষ্টা করা 60 জন লোক নাকি ক্যান্টনমেন্টে ছিলেন। কারা ছিলেন? কেন থাকলেন না পরে? আর কোথায় গেলেন? কেউ খোঁজার চেষ্টা করছে? কেউ জানে কোন 60 জন লোক ছিল ওখানে? কেউ জিজ্ঞাসা করেছে কোন 60 জন লোক ছিল? আপনারা কেন তাদের তালিকা দিচ্ছেন না? কেউ জিজ্ঞাসা করেছে? কয়নি তো। সবাই নিরাপদে যার যার মতো জায়গার মতো চলে গেছে। চলে যাওয়ার পরে এখন আপনার নাটক করতে পারছেন, আমি ডেভিল হান্ট করব। সমস্যার সমাধান শুধুমাত্র দিতে পারে নির্বাচন। তাহলে এই রাষ্ট্র সংস্কার, এই গণ অভ্যুত্থান, এগুলোর আসলে দরকার কে ছিল? এগুলোর পেছনেও তো মানুষের নিশ্চয়ই কিছু আকাঙ্ক্ষা ছিল। এবং আজকেও ওনার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও বলছেন যে আমরা যেন শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দিই। তার মানে কি ছাত্র জনতা আবার নতুন করে শেখ হাসিনার পাতা ফাঁদে পা দিচ্ছে? অথবা শেখ হাসিনা এখনো কি এত বড় শক্তিশালী যে তার ফাঁদেই সবাইকে পড়তে হচ্ছে? শেখ হাসিনা তো একটা ব্যক্তি মাত্র নয়, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। শেখ হাসিনা কি দেশের সবচেয়ে শক্তিশালী না আরই ছিলেন? তা তো ছিলেন না। উনি কিন্তু একদম ব্যক্তি না, উনি কিন্তু একটা টোটাল একটা সিস্টেমের নাম। ওনার মাধ্যমে যে একটা সিস্টেম এদেশে ক্রিয়েট হয়েছিল, সেটা আপনার কি প্রশাসনে, কি বিচার বিভাগে, কি আপনার কি বলে জনপ্রশাসন বলেন, কি পুলিশে, সমস্ত জায়গায় যে একটা সিস্টেম ক্রিয়েট হয়েছিল, এই সবটা মিলিয়েই কিন্তু শেখ হাসিনা একজন ব্যক্তি না। কিন্তু সেখান থেকে আমি এটা তো শুরুর থেকেই আমি বলে আসছি, দেখেন শেখ হাসিনা গণভবন থেকে চলে গেছে, কিন্তু শেখ হাসিনা কোথায় নাই? শেখ হাসিনা কি সচিবালয় ছিলেন না? ছিলেন তো। এখনো তো ওই দিন শুনি এই একজন বাদ দিচ্ছে, সে একজন বাদ দিচ্ছে, মানেটা কি? মানে তার মধ্যে আবার শেখ হাসিনা জেগে উঠছে, তাকে সরাই দিচ্ছে। অথবা জেগে উঠলেও সে হয়তো লুকিয়ে আছে,
সে থেকে যাচ্ছে, চলছে। তো আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। আমি এদেশের নির্বাচন ব্যবস্থার জন্য সবচেয়ে কলঙ্কজনক নির্বাচন যদি আমি বলি 2014, 18 এবং 24। আচ্ছা, এই নির্বাচনগুলো কে বাস্তবায়ন করেছে? শেখ হাসিনা প্ল্যান অনুযায়ী প্রত্যেকটা জেলার যে, আমি যদি ডিসিগুলিকে ধরি, 64 জেলার যারা ডিসি ছিল তারাই তো মোটামুটি আপনার রিটার্নিং অফিসার থাকে। তো এই 14, 18 এবং 24 যারা ডিসি ছিলেন, এই প্রত্যেকটা এক একটা শেখ হাসিনা। তাদের মধ্যে কয়জনকে আপনি বাদ দিতে পারছেন? দেখেন যে খুঁজেন কয়জনকে বাদ দিতে পারছেন আপনি? সব তো রয়ে গেছে। এখন জিজ্ঞাসা করে দেখেন, এখন সবাই এক একটা করে ডক্টর ইউনূস হয়ে গেছে। আবার যখন বিএনপি ক্ষমতা আসবে, সবাই এক একটা করে তারেক রহমান হয়ে যাবে। তো এই যে গিরগিটিগুলো, যারা নাকি প্রয়োজনে মানে প্রয়োজনে এদের গায়ের রং বদলাচ্ছে, এরা তো বড় শেখ হাসিনা, ঠিক না? তো এদেরকে আপনি সরাতে পারছেন? তার মানে ওই পাতা ফাঁদেই রয়ে গেছে। সবাই যার যার মতো আছে, যার যার মতো কাজ করছে। এবং এই কাজটা আসলে কি কাজ? এই কাজটা কার সুবিধা হবে? বিএনপির সুবিধা হবে না আওয়ামী লীগের সুবিধা হবে? নাকি আওয়ামী লীগ এটা চালাচ্ছে না বিএনপি চালাতে চাইবে? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট না আমার কাছে। আওয়ামী লীগের যে বিএনপি এলো কি এলো না আমার কিছু যায় আসে না ভাই। ইউনূস 6 মাস থাকলো না 6 বছর থাকলো আমার কিছু যায় আসে না। আমার কথা হলো, সাধারণ মানুষের কি অবস্থা এটা বলেন। যে সাধারণ মানুষের অবস্থা ভালো হতো না, তাহলে কিন্তু 6 মাস 1 বছর নিয়ে কেউ আলোচনা করতো না। একটা কথা মনে রাখেন, সাফল্যের কিন্তু কোনো ব্যাখ্যা লাগে না। ধরেন আপনি একটা ভাঙাচোরা দল নিয়ে ক্রিকেট খেলতে পাঠাইলেন, এই দলের প্রত্যেকটা প্লেয়ার নিয়ে আপনি আলোচনা করলেন, এইটা ভালো হয় না, উইকেট কিভাবে ভালো হয় নাই, এই ভালো ফিল্ডিং করতে পারে না, এ তো ভালো ব্যাট ধরতেই পারে না, অনেক কাহিনী বললেন। এই টিম যখন জিতে আসবে তখন কিন্তু আর কোনো পোস্টমর্টম হবে না, ওইটাই সাফল্য। তখন সবাই ভালো। তখন আমরা বলবো কি, এই ভাঙ্গাচুরা একটা উইকেট কিপার ছিল বলেই কিন্তু দলটা জিতছে, এটা একটা স্ট্র্যাটেজি। তো ডক্টর ইউনূস যদি দায়িত্ব নেওয়ার পর গত 6 মাসে দেশটাকে ভালো চালাতে পারতেন, যদি মানুষের মধ্যে স্বস্তি আনতে পারতেন, মানুষ যদি বলতো বাহ, এখন বাজারে গেলে কোনো চাঁদাবাজি নাই, বাজারে যে কোনো ঝামেলা নাই, আমার টাকা পয়সা এবং বাজারের মধ্যে মানে সমন্বয়টা হচ্ছে, তাহলে কিন্তু ইউনূস কয়েকদিন থাকবে না থাকবে কেউ মানে চিন্তাই বলতো গেলেই থাকবো। হারুন ভাই যেটা বললেন যে যেহেতু আওয়ামী লীগের নামে বা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, তার দলের প্রধান, তাদের নামে কিছু স্থাপনা রয়েছে, সেই কারণে এই মব বলি বা যে অস্থিরতা বলি সেগুলো, এবং সেই জন্য নতুন করে অভিযান করতে হচ্ছে অপারেশন ডেভিল হান্ট নামে। ফলে এটা তো সরকারের সেটি না করার ব্যর্থতা। এর সঙ্গে ডেভিল হান্টের সম্পর্ক আমি বুঝতে পারছি না, এটা উনি বলছেন বলে আমি শুনি নাই। আপনি বললেন কেন বুঝতে পারলাম না। কারণ বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠান যদি থাকে, যে এই ভাঙচুর থেকে গাজীপুরের ভাঙচুর, সেখান থেকে সমন্বয়কদের উপর হামলা, এবং তারপর এই জন্য ডেভিল হান্ট গাজীপুর থেকেই তো মূলত শুরু। এবং দেখেন আমি বলি আপনাকে, আমি দেখেন গাজীপুরের বিষয়গুলো খুবই কনফিউজিং কিন্তু। হ্যাঁ, আমি আপনাকে একটা জিনিস বলি, দেখেন ভাই, আইন জিনিসটা কি বলে না যে আইনের চোখ অন্ধ। আইনটা দেখবে না কাজটাকে আবার ভাতিজা করলো নাকি আমার শত্রুর ভাতিজা করলো, তা কিন্তু দেখবে না। আইন দেখবে কাজটা কি হলো। আমি গাজীপুরের পয়েন্টে একটু উল্লেখ করি এখানে, এটা প্রাসঙ্গিক যে, আর যেটা অতি সাম্প্রতিক, যেহেতু মোজাম্মেল হক সাহেবের বাড়ি ভাঙা হচ্ছে জেনে ওনারা ব্যাটারি চালিত রিক্সা যোগে, 4টা রিক্সা যোগে 40-50 জন লোক সেখানে চলে গেছেন থামাতে। মোটামুটি এখান থেকে ভাড়া প্রায় 150-200 টাকা ভাড়া, মানে একদম কাছে না কিন্তু দূরেই তারা চলে গেছেন। যে থামাতে যে পরে তারা বুঝতে পেরেছেন, এটা ওদের ভাষ্য, বুঝতে পেরেছেন এটা একটা ট্র্যাপ ছিল। এবং তারপরে তারা ভেতরে যখন ঢুকেছেন তখন মাইক যুগে তাদেরকে আক্রমণ করা হয়েছে, সবাইকে ডেকে এনে মারধর করা হয়েছে। তার মানে ওনাদের মধ্যে একটা চেতনা কাজ করে যে সেটা, মোজাম্মেল হক তো স্বৈরাচারের দোসর, কোনো সন্দেহ তো নাই। হাসিনা সরকারের সবচেয়ে সিনিয়র মন্ত্রী ছিলেন উনি, হাসিনার পরেই তাকে বিবেচনা করা হতো সিনিয়রিটির দিক দিয়ে। তো উনি তো স্বৈরাচারের দোসর ছিলেন। যে দোসরের বাড়ি ভাঙছে, কিন্তু এরা মনে করছে এটা ভাঙা উচিত না, কারণ ভাঙলে সরকার ভাঙবে, মানুষ কোনো আইন নিজের হাতে তুলে নেবে। এই তো জিনিসটা, মূল নীতিটা তো এটাই। যদি এটাই হয় তাহলে যখন অন্যগুলি ভাঙলো, গত 3 দিন ধরে যে তাণ্ডব চললো, তখন ওনারা কোথাও থামালেন না। কেন থামালেন না? ওটা তো ঘোষণা দিয়ে গেছে
আজকে ভাঙা হবে, বুলডোজার মিছিল হবে। আচ্ছা ভাই, বুলডোজার জিনিসটা কি? আপনার বাসায় কি একটা বুলডোজার আছে নাকি? না, আপনার বাসায় আছে? কারো বাসায় আপনার নাই। বাসায় আছে, তাই তো? এটা তো সবার বাসায় একটা করে যেরকম ঝাড়ু থাকে ওরকম একটা বুলডোজার থাকে, তা তো না। বুলডোজারটা কোথাও না কোথাও থেকে নিতে হয়। কোথেকে নিয়েছে বুলডোজারটা? সিটি কে দিচ্ছে? কর্পোরেশন থেকে। সিটি কর্পোরেশন দিল কোন আইনে? সিটি কর্পোরেশন তবে আমার আপনার ট্যাক্সে চলে। সিটি কর্পোরেশন বলুক তো একটা বুলডোজার সে কতগুলো স্টুডেন্টের হাতে কি করে দেয়? গভর্নমেন্টের কোনো অর্ডার আছে দেওয়ার? কি করে দিল? বৈষম্যবাদী ছাত্র আন্দোলন তখন তাদের চেতনা জাগ্রত হয় নাই, তখন ফেরতে গেল না কেন? কেন গেল না বলেন, আমার বোঝান ভাই। একদিনের ব্যবধানে কিছু হতে পারে না। ইউনুস শব্দ বলছি এটা ঠিক না, উনি বিবৃতি দিয়েছেন, ওনার অফিস বিবৃতি দিয়েছে, উনিও বিবৃতি দিয়েছেন, এটা ঠিক না। যেটা ঠিক না সেটা কালকেও ঠিক না, সেটা আজকেও ঠিক না, ঠিক তো না? তো ওরা থামালেন না কেন? তখন এরাই বা তখন কি করলো? এখন যে 3-4টাই নিয়ে আপনার টেম্পো নিয়ে চলে গেলো ওখানে, কেন ভাই? এগুলো স্মরণে মানে কথা হলো কি, এক এক ক্ষেত্রে এক একটা তো হবে না, একরকম হতে হবে। ডেভিল হ্যান্ড করতে হয়, ডেভিল হ্যান্ড করতে ওখানে আপনার পুলিশের অফিসারকে আপনি ই করলেন, সাসপেন্ড করলেন। তো ধানমন্ডি থানা পুলিশ অফিসারকে সাসপেন্ড করেন না কেন? ধানমন্ডি ওসিকে সাসপেন্ড কে করেছেন না? পালাতনের দায়িত্ব ছিল ফেরানো, উনি চেষ্টা করছেন? আমি চেষ্টা করছি। আর্মি পারলো না কেন? পারলো না কেন বলেন? তাহলে আর্মি কম ছিল প্রয়োজনের তুলনায়, কম আসলো কেন? আর্মি বুঝলো না কেন? আর্মি অফিসার ডেভিল হ্যান্ড করেন। কে ডেভিল? ডেভিলটাকে, ডেভিল হলো সেই লোকটা যে একটা স্বাভাবিক যে মানুষের গতি প্রকৃতির স্বাভাবিক যে জীবনযাপন সেটাকে ক্ষতিগ্রস্ত করে, সেটাকে বাধাগ্রস্ত করে নাই। ওই দিনের ঘটনা ওখানে রাস্তাঘাট যারা যাতায়াত করেছে, যারা শেখ হাসিনাও চেয়েরা, শেখ মুজিবুর, কারোর সঙ্গে তাদের কোনো মাথা ব্যথা নাই। তারা ভাই সারাদিন অফিস করে বাইরে যায় ভাত খায়। ওই লোকগুলো জন্য ঘন্টা আটকে থাকলো, এর জন্য দায়ী কে? এগুলো যখন বলবেন, যখন সবগুলি বলবেন। জি জি, ফারুক ওয়াসিফ ভাই বলেছিলেন যে ওই প্রেক্ষাপটটাকে আমরা ভুলে যাচ্ছি কিনা। 24-এর যে একটা বিশাল ত্যাগ, একটা বিপুল আন্দোলন, অসংখ্য শিক্ষার্থী এবং অন্যান্য শ্রেণী পেশার মানুষের জীবন দান, ফলে সেটিকে দেখে যদি সমালোচনা করেন, সেটি ছিল ওনার মূল কথা। শুনেন, আমি সংক্ষেপে বলি। আমি প্রথমত ফারুক ওয়াসিফ একটা কথা আমি খুবই মানে আমি ঠিক বুঝতে পারি না এটা আমার জন্য প্রযোজ্য কিনা, যে কিছু জিনিস আমি দেখছি, কিছু জিনিস আমি দেখছি না, কথাটা সেটা না। আমি ভাই আমার মতো করে দেখি, আমার চোখে যেটা পড়ে সেটা নিয়ে আমি কথা বলি। এখন আমার খালি একটা জিনিস হলো, কে আমার ভাতিজা কে আমার ভাই, এটা আমি খেয়াল করি না। আমি যা বুঝি ভাই আমি তাই বলি, পরিষ্কার কথা। আমার কোনো পক্ষ বিপক্ষ নাই, আমি জনগণের পক্ষের লোক। আমি নিজেই জনগণ, পাবলিক, বাজার করে খাই, আমি বুঝি না। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো কি, দেখেন কতগুলি বিষয় উস্কানি যে কথা হচ্ছে বলছে, আমি এর সঙ্গে খুবই একমত। উস্কানি কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে এবং এরা বাধ্য করতেছে সিচুয়েশনকে ঘোরাটে করার জন্য। সরকারের জন্য সরকার একটু নাজুক অবস্থায় আছে। সরকার নিজেরাও যেহেতু দেশ ভালো চালাতে পারছে না, যে বউ রান্না ভালো করতে না পারে তার কিন্তু প্রতিটা পদক্ষেপে লোকে তার ভুল ধরে। এখন এরা তো পাবলিককে ঠিক মতো খাওয়াইতে পারতেছে না ভাই, যেখানে ভুলের শেষ নাই, সে ভয়ে ভয়ে থাকে। ওইখান থেকে প্যারিস থেকে পিনাকি ভোটার হুমকি দেয়, এই গভর্নমেন্টের কাপাকাপি আর